সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট যে ইউনিট স্থির তড়িৎ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম চ্যাপ্টার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা চ্যাপ্টারটাকে যদি কয়েকটা ভাগে ভেঙে নিই তো সেই টপিকসগুলো আমরা পাই। ফার্স্ট হচ্ছে আধান সম্বন্ধে আমরা আলোচনা করব। 2 নম্বর ঘর্ষণজাত তড়িৎ সম্বন্ধে আমরা আলোচনা করব। 3 নম্বর তড়িতাবেশ সম্বন্ধে একটু আলোচনা করতে হবে আমাদের, এবং 4 নম্বর পরিবাহীর ওপর আধান বন্টন, মানে পরিবাহীর উপরে আধান দিলে সেটা কিভাবে বন্টিত হয়ে থাকবে, তার ডিস্ট্রিবিউশন কেমন হবে, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং আধানের তলমাত্রিক ঘনত্ব। খুবই ফান্ডামেন্টাল চ্যাপ্টার আমাদের এটা। অলরেডি 8th স্ট্যান্ডার্ডে তোমরা এগুলো পড়ে এসছো, বেশিরভাগ টপিকই তোমাদের পড়া আগে থেকেই, কিন্তু যে বিষয়গুলো আমরা এখানে পড়ব তার কয়েকটা বিষয় পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমাদের বেশ কাজে লাগবে। তো সেই জন্য চ্যাপ্টারটা বেশ ইম্পর্ট্যান্ট। পরীক্ষা পারপাস খুব বেশি কোয়েশ্চেন এখান থেকে আসে না। তো প্রথমে আমরা আধান দিয়ে স্টার্ট করছি। আধান হচ্ছে এমন একটা ভৌত রাশি যেটা বস্তুতে যদি থাকে তাহলে সেটা বস্তুকে আহিত করে, এবং আহিত কোনো বস্তু অন্য কোনো আহিত বস্তু বা অনাহিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে। তার মানে আধান হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা কোনো বস্তুকে অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করবার ক্ষমতা দেয়। এবার এই আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা, সেটা তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ। তো এক কথায় যদি আমরা লিখি, আধান বস্তুকে আহিত করে, যার দরুন বস্তু অন্য কোনো আহিত বা অনাহিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, এই হচ্ছে আধানের ডেফিনেশন আমরা বলতে পারি। তো পরপর আমরা আধান সম্বন্ধে আরও কয়েকটা বিষয়বস্তু জানব। নেক্সট হচ্ছে আধানের একক এবং মাত্রা। তাকে এককটা দেখি, এসআই পদ্ধতিতে আমরা আধানের একককে বলি কুলম, যার নোটেশন বড় হাতের সি বা ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করতে হয়। সিজিএস পদ্ধতিতে আমরা বলি স্ট্যাট কুলম, স্ট্যাট সি, বা ইএসইউ আধান। মাত্রায় চলে যাই। আধানের মাত্রা বের করতে গেলে আধান মৌলিক রাশি নয়, আমাদের জানতে হবে তড়িৎ প্রবাহ বলে যেটা আমরা পড়েছি অলরেডি ক্লাস 10-এ। সেখানে তড়িৎ প্রবাহটা হচ্ছে মৌলিক ভৌত রাশি। তো সেক্ষেত্রে আমি আই ইজ ইকুয়াল টু লিখতে পারি তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু আধান বাই সময়। দ্যাট মিন্স কিউ বাই টি। কিউ দিয়ে আধানকে আমরা প্রকাশ করি। তো এখান থেকে আমরা কিউ সমান সমান পাচ্ছি, দেখো, আই স্মল টি। তাহলে কিউ এর যদি আমরা ডাইমেনশন বের করি তাহলে হবে আই এর ডাইমেনশন ইন্টু টাইমের ডাইমেনশন। আই এর ডাইমেনশন আই হয়, আর টাইমের ডাইমেনশন আমরা ক্যাপিটাল টি বলবো। তো কিউ ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল টি। এটাই হচ্ছে আধানের ডাইমেনশন। পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এটা কাজে লাগবে। নেক্সট আমরা প্রথম টপিকের মধ্যে পড়ব আধানের মধ্যে আধানের কোয়ান্টায়ন। কোয়ান্টায়ন ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। যে কোনো ভৌত রাশির কোয়ান্টায়ন বলতে আমরা কি বুঝি? কোনো ভৌত রাশি সে যে মান নিতে পারে, তার যা মান হতে পারে, সেটা যদি কোনো একটা প্রাথমিক মানের সরল গুণিতক হয় সব সময়,
তাহলে আমরা সেই ভৌত রাশিটাকে বলি কোয়ান্টাইজড রাশি। ঠিক তেমনি আধানও একটা কোয়ান্টাইজড রাশি। তার মানে কোনো বস্তুতে যে আধান হতে পারে সেটাকে আমি কিউ বললাম, সেই আধানটা কোনো না কোনো প্রাথমিক মানে ধরলাম সেটা এক্স, তার সরল গুণিতক হবে এন। তাহলে এন ইজ ইকুয়াল টু আমি ধরলাম 1 2 3 4 অ্যান্ড ডট ডট ডট। তো এখন আমরা আধান যেহেতু জানি পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে, তো কোনো বস্তুর আধানকে আমরা এভাবে লিখতে পারি প্লাস মাইনাস এন এক্স। তার মানে এক্সের মানের সরল গুণিতক হবে আধানটা। এই এক্সটা, এই এক্স মানে হচ্ছে ইলেকট্রনের আধান, এখানে ইলেকট্রনের আধান। তার মানে কোনো বস্তুর সে যতটা আধান তার থাকতে পারে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা ইলেকট্রনের আধানের কোনো না কোনো সরল গুণিতক হতে হবে। এটাকেই আমরা বলি আধানের কোয়ান্টায়ন। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে এনই। তাহলে এখান থেকে কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস আমরা একটুখানি জেনে নিই। ধরো কোনো বস্তু থেকে 4টে ইলেকট্রন বেরিয়ে গেল। কোনো বস্তু ছিল, তার প্রাথমিক আধান ধরো ছিল Q1, তাহলে Q1 থেকে 4টে ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এখন যে নতুন তার চার্জ হবে সেটা Q2 বলবো। তাহলে Q2 উইল বি, অতএব Q2 উইল বি Q1 মাইনাস 4 ইন্টু ইলেকট্রনিক চার্জ। তাহলে ইলেকট্রনিক চার্জ আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 হয়। এবার ইলেকট্রন যদি বেরিয়ে যায় বস্তু থেকে, তাহলে বস্তুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে বেড়ে যাবে। দ্যাট মিন্স ওর যে এখন আধানটা হবে Q2, সেটা প্রাথমিক মানের থেকে কিন্তু কম হবে। তার মানে যে বস্তুটা সে কিন্তু এখন পজিটিভলি চার্জড হয়ে থাকবে। দ্যাট মিন্স আধান আগের থেকে কমে যাবে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, মানে আরও পজিটিভলি চার্জড হবে। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট, যে কোনো বস্তু যখন আহিত হবে, তার মানে তাতে আধান থাকবে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেই বস্তুটা থেকে হয় ইলেকট্রনকে বেরিয়ে যেতে হবে, এনখানা ইলেকট্রন আমি ধরে নিচ্ছি, অথবা ওই বস্তুটা এনখানা ইলেকট্রন গ্রহণ করবে, তবেই সেই বস্তু আহিত হবে। এখন আমরা জানি ইলেকট্রনের চার্জ হয় -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এই বস্তু থেকে যদি এনখানা ইলেকট্রন বেরিয়ে যায়, তার মানে নেগেটিভ চার্জ বেরিয়ে যাচ্ছে। তার মানে এই বস্তুটা এখন যে সিচুয়েশনটা হবে, বস্তুটা হয়ে যাবে পজিটিভলি চার্জড, আর এই বস্তুটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে সেই বস্তু হয়ে যাবে নেগেটিভলি চার্জড। তাহলে এইটুকু জিনিস আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে। তাহলে বস্তু সে যদি ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে, শুধুমাত্র তার মাধ্যমেই ওই বস্তু কিন্তু আহিত হতে পারে, সে পজিটিভলি আহিত হোক বা নেগেটিভলি আহিত হোক। আর একটা কথা এখান থেকে মাথায় রাখতে হবে, কিউ কিন্তু কখনোই, ধরো আমি বললাম +12E -3/2E, এই সমস্ত মান কখনো কিন্তু নিতে পারে না। তার কারণ এর মান কিন্তু 1 2 3 4 অ্যান্ড ডট 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 অ্যান্ড সো অন। তার মানে কোনো বস্তু ইলেকট্রন পূর্ণ সংখ্যায় গ্রহণ বা বর্জনের মাধ্যমেই সে শুধুমাত্র আহিত হতে পারে। তো নেক্সট আমরা একটা প্রবলেম দেখে নিই আধানের কোয়ান্টাইজেশনের ওপরে। বলছে একটি বস্তুর আধান +2 কুলম, বস্তু দ্বারা এক্ষেত্রে কতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়েছে। প্রথম আমি আধানের নেচারটা দেখি। বস্তুর যে আধানের নেচার সেটা হচ্ছে পজিটিভ, তার মানে বস্তু থেকে নিশ্চয়ই নেগেটিভ চার্জ বেরিয়ে গেছে, দ্যাট মিন্স ইলেকট্রন বেরিয়ে গেছে। সাধারণ অবস্থাতে কোনো বস্তুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, তার মানে বস্তুটা নিউট্রাল হয়। তাহলে ও যেহেতু এখন পজিটিভলি চার্জড, তার মানে ওর থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে কটা ইলেকট্রন বেরিয়েছে সেইটা আমাদের এখানে হিসাব করতে হবে। তার মানে বস্তু দ্বারা এক্ষেত্রে কতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়েছে, তাহলে এখানে আনসার হবে বর্জন হয়েছে। তো আমি ধরছি এনখানা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে বস্তুর চার্জ কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। যদি এনখানা ইলেকট্রন বেরিয়ে যায়, আমরা কেন পজিটিভ নেগেটিভ নিচ্ছি না, আমরা অলরেডি দেখে ফেলেছি যে ইলেকট্রন বর্জিত হয়েছে এখানে। তো
তার মানে পজিটিভ বা নেগেটিভ এখানে লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম, 2 কুলম্ব ইকুয়াল টু n ইন্টু ইলেকট্রনের চার্জ লিখে দাও 1.6 10⁻19। তাহলে এখান থেকে আমাদের n কিন্তু বেরিয়ে যাবে 2/1.6 10⁻19। তাহলে এতটি ইলেকট্রন বস্তু দ্বারা বর্জিত হয়েছে। এখান থেকে আরেকটা পয়েন্ট আমরা একটু নিয়ে নিই, কোনো বস্তু থেকে যদি ইলেকট্রন বর্জিত হয়, আমি ধরছি এনখানে ইলেকট্রন বর্জিত হয়েছে, তাহলে বস্তুর প্রাথমিক মাস যদি m0 হয়, প্রাথমিক ভর যদি m0 হয়, তার মানে নিশ্চয়ই বস্তু থেকে কিছু পরিমাণ মাস এখন বেরিয়ে গেছে, তার মানে বস্তুর ভর কিন্তু আগের থেকে এখন কম হবে। তাহলে এখন যদি হয় m ড্যাশ, তাহলে আমরা বলবো m ড্যাশ ইজ লেস দ্যান m0। এবং কতটা m0 কতটা কম হবে m ড্যাশ, সেটা আমরা কোথা থেকে পাবো, এনখানে ইলেকট্রনের যা মাস ততটুকু মাস তো বেরিয়ে গেছে এর থেকে, তার মানে বস্তু এখন আগের তুলনায় এনখানে ইলেকট্রনের যা মাস ততটুকু হালকা হবে। তার মানে প্রথমত আমি বলবো বস্তুটা এখন পজিটিভলি চার্জড হবে এবং m ড্যাশ ইকুয়াল টু m0 ছিল প্রাথমিক মাস, আর এখন ওর মাস হবে m অফ ইলেকট্রন আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখন নতুন মাস হবে এইটা। তো এই মাস দিয়েও কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেয়, তো তোমাদের কেয়ারফুল থাকতে হবে সেটা নিয়ে। তো নেক্সট টপিক আমরা দেখব ঘর্ষণজাত তড়িৎ বা ফ্রিকশন ইলেকট্রিসিটি। এটাও তো আমরা ক্লাস 8-এ পড়ে এসছি অলরেডি একবার। তো খুবই সোজা ফান্ডামেন্টাল একটা টপিক। দেখো, কোনো বস্তুকে আর একটা বস্তুর সাহায্যে যদি আমরা রাপ করি, মানে ঘষি একটা বস্তুকে আর একটা বস্তুর সাহায্যে, তাহলে দেখা যায় একটা বস্তু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বর্জিত হয় এবং সেই ইলেকট্রনটা আর একটা বস্তু দ্বারা গৃহীত হয়। এর ফলে কি হবে, এটা 1 নম্বর বস্তুটা 2 নম্বর বস্তু যদি বলি, তাহলে 1 নম্বর বস্তুটা এখন হয়ে যাবে পজিটিভলি চার্জড, আর একটা 2 নম্বর যে বস্তুটা, এটা 2 নম্বর বস্তু, এটা 1 নম্বর বস্তু, তাহলে 2 নম্বর বস্তুটা এখন হয়ে যাবে নেগেটিভলি চার্জড। তাহলে ঘর্ষণজাত তড়িৎ হচ্ছে একটা প্রক্রিয়া। এই যে তড়িৎটা সৃষ্টি হলো এটাকে বলা হয় ঘর্ষণজাত তড়িৎ, এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে আমরা কোনো বস্তুকে আহিত করতে পারি। ঘর্ষণজাত তড়িৎ সৃষ্টির যদি কারণ আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে বলা যায় কোনো বস্তুর বহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো বহিস্থ কক্ষ থেকে বেরিয়ে যায়, পরমাণু ত্যাগ করে অন্য কোনো বস্তুর বহিস্থ কক্ষে স্থানান্তরিত হয়। এটাই হচ্ছে ঘর্ষণজাত তড়িতের ইলেকট্রনীয় ব্যাখ্যা। তো খুব সিম্পল ফান্ডামেন্টাল টপিক, মাথায় একটু জাস্ট রেখো। আর একটা টপিক আমরা এখানে পরপরই নিয়ে নিই, সেটা হচ্ছে তড়িৎ আবেশ, ইলেকট্রিক ইন্ডাকশন। ইলেকট্রিক ইন্ডাকশন, তড়িৎ আবেশ বলতে আমরা যেটা বুঝবো, আমার কাছে কোনো একটা বস্তুকে ধরো আমি ঘর্ষণজাত তড়িতের মাধ্যমে আহিত করে নিয়েছি, সেটা ধরো পজিটিভলি চার্জড বস্তুটা, তার নিকটে কোনো একটা অনাহিত পরিবাহী বা অপরিবাহী, মানে কন্ডাক্টরও হতে পারে বা নন কন্ডাক্টরও হতে পারে বা ইনসুলেটর টাইপ হতে পারে, সেই রকম কোনো বস্তুকে নিকটে যদি আমি নিয়ে আসি, তাহলে এই পজিটিভ আধানের নিকটে তৈরি হয় নেগেটিভ আধান, আবিষ্ট হয়, এবং দূরে তৈরি হয় পজিটিভ আধান। এরা সমপরিমাণে হয়, মাথায় রাখতে হবে। তো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় তড়িৎ আবেশ। তো এখানে এই ঘটনাটাকে আমি বলবো তড়িৎ আবেশ। এবং এখানে যে আধানগুলো আবিষ্ট হলো, মানে ইন্ডাকশনের জন্য যে আধানটা তৈরি হলো, এই দুটোকে বলা হয় আবিষ্ট আধান। আবিষ্ট আধান, এই দুটোকে একসাথে বলা হয়। এই আবেশ সৃষ্টি করছে এই পজিটিভ চার্জটা, তাই একে বলে আবেশী আধান। আচ্ছা, আমরা যদি এই যে বস্তুটাতে আবেশ সৃষ্টি হয়েছে, সেই বস্তুটার এই প্রান্তটাকে একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে ভূমির সাথে যোগ করে দিই, তাহলে এই আধানটা এখানে আর থাকে না, ভূমিতে চলে যায়। তার মানে এইটা একটা মুক্ত আধানের মতো কাজ করছে, অর্থাৎ কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যদি যোগ করি, তাহলে আধানটা সরাসরি ভূমিতে ট্রান্সফার করে দেওয়া যায়। তো এটাকে বলা হয় মুক্ত আধান। কিন্তু এই আধানটা যতক্ষণ এই বস্তুটা থাকবে ততক্ষণই থাকবে, তাই এটাকে বলা হয় বদ্ধ আধান। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে পজিটিভ আধানের পরিমাণ যদি ক্যাপিটাল কিউ হয়, তাহলে এখানে বদ্ধ আধানের পরিমাণ হবে -Q,
এখানে মুক্ত আধানের পরিমাণ হবে ক্যাপিটাল কিউ। তাহলে একটা ছবির মাধ্যমেই কিন্তু আমরা তড়িৎ আবেশ সম্বন্ধে সমস্ত ঘটনা এখানে জেনে গেলাম। আমরা নেক্সট টপিকে এবার চলে যাব। তড়িতাবেশের কারণ সম্বন্ধে যদি আমরা একটু এখানে ডিসকাস করি, তাহলে ইলেকট্রনীয় ব্যাখ্যা তড়িতাবেশের সেটা কেমন হয় সেটা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা একটুখানি এখানে দেখাবো। তো খেয়াল করো, যদি পরিবাহী পদার্থ হয়, তড়িতাবেশের আমরা কারণ ব্যাখ্যা করছি পরিবাহী পদার্থের ক্ষেত্রে। তো ধরছি এখানে একটা আবেশী আধান আমার কাছে আছে, সেটা পজিটিভই ধরে নিলাম, এবং তার নিকটে একটা পরিবাহীকে আমি নিয়ে এসেছি। এবার আমরা জানি পরিবাহীর মধ্যে থাকে মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন কাদের বলে? সেই সমস্ত ইলেকট্রনেরা যে ইলেকট্রনগুলো একটা বডির মধ্যে একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে ট্রান্সফার হতে পারে। তার মানে এই যে পরিবাহীটা, এটা যদি পরিবাহী হয়, তাহলে পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনগুলো ওর বিভিন্ন পরমাণুর মধ্যে ট্রান্সফার হতে পারে। তাহলে এর মধ্যে যত মুক্ত ইলেকট্রন আছে, সমস্ত মুক্ত ইলেকট্রন এই পজিটিভ আবেশী আধান দ্বারা আকর্ষিত হয়ে এই আবেশী আধানের কাছে চলে আসবে এবং দূরে পজিটিভ আধানগুলো থেকে যাবে। তার মানে আমরা বলতে পারি এই পরিবাহী পদার্থটার পজিটিভ চার্জ সেন্টার এবং নেগেটিভ চার্জ সেন্টারের একটা স্মরণ হয়ে যাচ্ছে। পজিটিভ চার্জ সেন্টারটা চলে আসছে এখানে, নেগেটিভ চার্জ সেন্টারটা আবেশী আধানের কাছে চলে আসছে। তার মানে এইটাই হচ্ছে আবেশ ঘটার যে ব্যাখ্যাটা পরিবাহীর ক্ষেত্রে সেটা। এবার যদি অপরিবাহী পদার্থ হয়, অর্থাৎ ইনসুলেটর যদি হয়, অপরিবাহী পদার্থ যদি হয়, তো অপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যাখ্যা করি জিনিসটাকে। এটা যদি একটা আবেশী আধান হয়, অর্থাৎ আবেশী আধানযুক্ত পদার্থ হয়, মানে এই আবেশ ঘটাবে, তার কাছে যদি একটা অপরিবাহী পদার্থ আসে, আমরা জানি অপরিবাহী পদার্থ তাদেরকেই বলে যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে মুক্ত ইলেকট্রন যদি না থাকে, সেই সমস্ত ইলেকট্রনগুলো একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে ট্রান্সফার হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করব? খেয়াল করো, অপরিবাহী পদার্থের একটা পরমাণুকে আমি প্রথমে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি এখন এই আবেশী আধানটা এখানে নেই, আবেশী আধানটা এখানে নেই। তাহলে আবেশী আধান আনবার আগের অবস্থা হচ্ছে এটা, সেখানে পরমাণুর যে নর্মাল স্ট্রাকচার সেই রকমই আছে এখানে। এইগুলো সবই হচ্ছে ইলেকট্রন যাদের চার্জ হচ্ছে নেগেটিভ। এটা ইলেকট্রন এবং ভেতরে নিউক্লিয়াসে রয়েছে প্রোটন, পজিটিভ আধান, এবং বাইরের কক্ষে কিছু ইলেকট্রন আমি দেখিয়ে দিলাম এখানে। এবার দেখো, যদি এর কাছে এখন আবেশী আধানটাকে নিয়ে আসা হয়, তাহলে এই পরমাণুটার একটা পরমাণু নিয়ে আমি দেখাচ্ছি এখন অপরিবাহী পদার্থের, সেই পরমাণুটার এখন পোলারাইজেশন ঘটে। তার মানে পরমাণুর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। যেটা আগে ছিল সিমেট্রিক একটা স্ট্রাকচার, সেই সিমেট্রিক স্ট্রাকচার এখন থাকে না, এবং এই পজিটিভ আধানের দিকে সমস্ত ইলেকট্রনগুলো এখন সরে আসে। আর পজিটিভ যে নিউক্লিয়াসটা সেটা নিজের জায়গাতেই থাকে। তার মানে আমরা বলতে পারি জিনিসটাকে, এর যে পজিটিভ আধান সেটা এরকম জায়গায় শিফট করে গেল, আর নেগেটিভ আধানের শিফটটা এদিকে হয়ে গেল। তার মানে পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার একটা শিফটিং হলো এখানে। তার মানে পুরো বডিটা যদি আমি এখন আঁকি অপরিবাহী পদার্থে, তাহলে সিস্টেমটা, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। এটা যদি একটা অপরিবাহী পদার্থ হয়, তার দুটো পরমাণুকে দুটো করে পরমাণুকে আমি দেখাচ্ছি, তাহলে এইটা যদি আবেশী কোনো আধান হয়, তাহলে আমরা এই আবেশী আধানের দিকে প্রত্যেকটা পরমাণুর নেগেটিভ যে চার্জ সেন্টার সরে আসবে, নেগেটিভ চার্জ সেন্টারগুলো সরণ হয়েছে এদিকে। তার মানে এই যে ভেতরের পজিটিভ আর নেগেটিভ আধানের সারি, সেটা একে অপরকে
ক্যান্সেল করে, আমরা বলতে পারি। তার মানে এ পাশটা থাকছে নেগেটিভ, এ পাশটা থাকছে নেগেটিভ, অর্থাৎ আবেশী আধানের নিকটবর্তী প্রান্তে নেগেটিভ আধানের সারি এবং দূরের প্রান্তে পজিটিভ আধানের সারি তৈরি হচ্ছে। তাহলে এইভাবেই আমরা বলতে পারি অপরিবাহী পদার্থে তড়িতাবেশের যে ঘটনাটা সেটা এভাবে ঘটে। এই যে ঘটনাটা, পরমাণুর যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় পরমাণুর সমবর্তন। পরমাণুর সমবর্তন বা বলা হয় পোলারাইজেশন। নেক্সট টপিক আমরা দেখব পরিবাহীর ওপর আধান বন্টন। আমার কাছে যদি একটা পরিবাহী থাকে, তো সেই পরিবাহীটাকে যদি আমি কিউ পরিমাণ আধান প্রোভাইড করি, ধরো প্লাস কিউ পরিমাণ আধানই আমি ওকে দিয়েছি, তাহলে সেই আধানটা সবসময় পরিবাহীর ওপরের পৃষ্ঠে বন্টিত থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে যদি সেটা পরিবাহী হয়। এই যে রেজাল্টটা, এই যে মন্তব্যটা, অর্থাৎ পরিবাহীর আধান সবসময় তার উপরের পৃষ্ঠে থাকবে, এই মন্তব্যটা বা এই রেজাল্ট আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে কিন্তু খুব কাজে লাগবে। তাহলে এটা একটা পরিবাহী। যদি একটা অপরিবাহী বস্তু আমার কাছে হয়, তাকেও যদি আমি ক্যাপিটাল কিউ পরিমাণ আধান পজিটিভ ক্যাপিটাল কিউ আধান দিই, তাহলে সেই আধানটা, এটা যদি অপরিবাহী হয় অর্থাৎ ইনসুলেটর হয়, অপরিবাহী যদি বস্তু হয়, তাহলে সেই আধানটা কিন্তু এর মধ্যে সমস্ত আয়তন জুড়েই থাকতে পারে এবং সেটা ইউনিফর্মলি বা নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। এবার এই দুটো কথার অর্থ কী? ইউনিফর্মলি বলতে আমরা বুঝবো যে প্রতি একক আয়তনে যা চার্জ, এর অপরিবাহী পদার্থকে কিউ আধান যদি দিই, তাহলে প্রতি একক আয়তনে এখান থেকে একক আয়তন গ্রহণ করলাম, যা চার্জ পাবো এখান থেকে একক আয়তন গ্রহণ করলে আমি সেম চার্জ পাবো। কিন্তু নন ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউটেড থাকে আধানটা, তাহলে এখান থেকে একক আয়তন নিলে যা চার্জ হবে এখান থেকে একক আয়তনে কিন্তু সেম চার্জ হবে না। আমাদের কোয়েশ্চেনেই বলে দেবে সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নাকি নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তো মাথায় রাখতে হবে পরিবাহী এবং অপরিবাহী কাকে আধান দেওয়া হচ্ছে, এবং সেই সম্বন্ধে আলোচনা কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা এখানে দেখব সেটা হচ্ছে পরিবাহীর ওপর আধান বন্টন। তো আমরা দেখলাম, কিন্তু পরিবাহীর ওপরে তার শেপ যদি এক এক জায়গায় এক এক রকম হয় পরিবাহীটা, তাহলে আধানটার বন্টনটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। এই রকম শেপের আমরা পরিবাহীগুলোকে গ্রহণ করছি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আধানের যে বন্টন, সেই আধানের বন্টনটা কোথায় বেশি হবে, যেখানে মানে আধানের বন্টন is inversely proportional to ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। যেখানে রেডিয়াস অফ কার্ভেচারের মান বেশি, সেখানে আধান তুলনামূলক কম বন্টিত হয়। এবার আমরা যদি দেখি, তাহলে খেয়াল করো, এই পরিবাহীটা, এই শেপের পরিবাহীটা দিয়েই যদি আমরা দেখি, তাহলে এইখানের যে কার্ভেচারটা, রেডিয়াস অফ কার্ভেচার আমরা এইটুকু পাচ্ছি, এটাকে নিয়ে যদি একটা বৃত্ত বানাই তাহলে এরকম কার্ভেচার পাবো। কিন্তু এই জায়গার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে অনেক বড়, খেয়াল করো, এটা দিয়ে যদি আমরা বৃত্ত বানাই তাহলে অনেক বড় টাইপের বৃত্ত পাবো। তাহলে এখানে আরটা আমরা এইটা বলতে পারি, এই আর এটাকে স্মল আর বললাম। তাহলে কোথার আর বেশি বলো? তাহলে এইখানের আর বেশি, তাহলে এইখানের আধানের যে বন্টনটা সেটা কম থাকবে, এখানে কম পরিমাণ আধান থাকবে, তার থেকে এইখানে আরও বেশি পরিমাণ আধান থাকবে। অর্থাৎ যেখানে আমরা দেখব তীক্ষ্ণ জায়গা, যেমন এই জায়গাগুলো এগুলো খুব তীক্ষ্ণ, এখানের আর এর মান খুবই কম, কিন্তু বক্রতা অনেক বেশি। বক্রতা বেশি হলে, বক্রতা যদি বেড়ে যায়, দ্যাট মিন্স বক্রতা ব্যাসার্ধ কমে যায়, মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এখানের বক্রতাটা এখানের বক্রতা থেকে কিন্তু বেশি কম, এখানের বক্রতাটা কম এখানের থেকে, এখানের বক্রতা ব্যাসার্ধ কিন্তু বেশি। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি বেশি হয়, তাহলে আধানের বন্টন সেখানে কম হবে, সেখানে কম পরিমাণ আধান থাকবে।
এখন আমরা যদি একটা গোলকের কাছে চলে যাই, তাহলে গোলকে যদি আধান দেওয়া হয়, তার বক্রতা সমস্ত জায়গায় সমান হওয়ায়, তাহলে গোলকের সবই পরিবাহী এখানে, তাহলে পরিবাহী গোলকটার উপরিতলে আধানটা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে, কারণ এখানে সব জায়গার আরই সেম। কিন্তু এই রকম পরিবাহী নিয়ে যদি আমরা কাজ করি, এখানের বক্রতাটা কম হওয়ায় এখানে আধান থাকবে বেশি, এখানের বক্রতা বেশি হওয়ায় এখানে আধান থাকবে কম। আর এই জায়গাটাই বলি, তাহলে এই কোণাগুলোতে আধান থাকবে বেশি, এই সমস্ত জায়গায় আধানের পরিমাণ থাকবে কিন্তু কম। তাহলে এটাই হচ্ছে পরিবাহীর ওপর আধান বন্টন। তো এই আধান বন্টনকে এখন কোন ভৌত রাশি দিয়ে পরিমাপ করা যায় সেটা আমরা একটু দেখব। তাকে আমরা বলি আধানের তলমাত্রিক ঘনত্ব। তো সেটা এখানে আমি নিয়ে নিচ্ছি আধানের তলমাত্রিক ঘনত্ব। এটাকে আমরা সিগমা দিয়ে সাধারণত প্রকাশ করি। সিগমা মিন্স খুব সিম্পল, একটা আমার কাছে ধরো তল আছে, তার উপরে আমি প্লাস কিউ আধান দিয়েছি, আধানের মান হচ্ছে প্লাস কিউ, এবং এই যে ক্ষেত্রফলটা সেটা ধরে নাও ক্যাপিটাল এ। তাহলে কিউ ক্ষেত্রফলের মধ্যে, এ ক্ষেত্রফলের মধ্যে কিউ পরিমাণ আধান রয়েছে, তাহলে সিগমা ইজ ডিফাইন্ড অ্যাজ কিউ বাই এ, দ্যাট মিন্স এ ইকুয়াল টু 1 হলে সিগমা ইকুয়াল টু কিউ। তাহলে ডেফিনেশন এরকম হবে যে একক ক্ষেত্রফলে বণ্টিত যে আধান বা একক ক্ষেত্রফলের সঙ্গে যে আধান রয়েছে, যতটা আধান রয়েছে একক ক্ষেত্রফলে কোনো পরিবাহীর, সেটাই হবে তার আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে সিগমার ইউনিট কী হবে এখান থেকে, সিগমার একক কী হবে, এসআইতে যদি বলি তাহলে কুলম পার মিটার স্কোয়ার, সিজিএসে যদি বলি তাহলে সিজিএসে হয়ে যায় স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। মাত্রা যদি বলি তাহলে কিউ এর মাত্রা বা এর মাত্রা, কিউ এর মাত্রা আমরা দেখলাম আইটি, এর মাত্রা এল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সিগমার ডাইমেনশন। তাহলে দ্যাট উইল বি এল টু দি পাওয়ার -2 টি আই। এইটাই হচ্ছে সিগমার মাত্রা। একটা ছোট্ট টপিক নিয়ে নিই, সেটা হচ্ছে তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা হলো সেই রকম একটা ব্যবস্থা যার সাহায্যে কোনো স্থানকে আমরা তড়িৎ প্রভাব মুক্ত রাখতে পারি। তাহলে কোনো একটা স্থান ধরলাম আমি এই রিজিয়ানটাকে আমি তড়িৎ প্রভাব মুক্ত রাখতে চাই। তাহলে আমরা জানি কোনো একটা কন্ডাক্টরের ওপরে যদি আধান দিই, সেই আধান সবসময় কন্ডাক্টরের ওপরের পৃষ্ঠেই থাকবে। তাহলে এই জায়গাটাকে আমি একটা কন্ডাক্টরের সাহায্যে পুরোপুরি ঘিরে দিলাম। তাহলে যদি ঘিরে দিই, তাহলে এর ওপর যদি কোনো আধানও আমরা দিই, তাহলে সেই আধানটা এর ওপরেই ডিস্ট্রিবিউটেড থাকবে, ভেতরে এর কোনো এফেক্ট থাকবে না। তার মানে ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটা হবে জিরো। ইলেকট্রিক ফিল্ডটা কি সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব। তাহলে কোনো স্থানে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, তাহলে সেই স্থান অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তড়িৎ প্রভাব মুক্ত থাকে। তাহলে এই স্থানটা, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমি একটা কন্ডাক্টর দিয়ে বা পরিবাহী দিয়ে আবিষ্ট করে দিলাম, যাতে কিনা সেই স্থানটা তড়িৎ প্রভাব মুক্ত থাকছে। এই ব্যবস্থাটাকেই বলা হয় তড়িৎ পর্দা। তো এখন যদি কোনো কোশ্চেন এরকম বলে যে এর মধ্যে কি কোনোভাবেই আমি আধানকে রাখতে পারি না, কোনোভাবেই কি আধান থাকতে পারে না এর মধ্যে, আনসার হচ্ছে হ্যাঁ। একটা গোলক আমি ধরো নিলাম, তার মধ্যে ধরো পজিটিভ আধান রয়েছে, সেটাও পরিবাহী গোলক। এবার এই পরিবাহী গোলকের যে আধানটা, সেটা কি কোনো তড়িৎ পর্দা দ্বারা ঘিরে রাখলে থাকতে পারে? আনসার হচ্ছে হ্যাঁ পারে, যদি এদের মধ্যে কোনো পরিবাহী তার দিয়ে কানেকশান না থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যেও আধান থাকতে পারে, এর ওপর পৃষ্ঠে, এবং এর ওপর পৃষ্ঠেও আধান কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এবার যদি কোনো কারণে আমি এই আধানটার সঙ্গে এর একটা কানেকশান করে দিই পরিবাহী তারের সাহায্যে, তাহলে এখন এই দুটো মিলিয়ে একটা সামগ্রিক পরিবাহী তৈরি হবে, একটাই পরিবাহী তৈরি হবে, এটা পরিবাহী তার, এটা পরিবাহী তার। তাহলে সেই পরিবাহী তার দিয়ে এর আর এর কানেকশান করে দিলাম, তাহলে এটা একটা সামগ্রিক পরিবাহী তৈরি হবে। এর ফলে এর সমস্ত আধান চলে যাবে এর পৃষ্ঠে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভেতরের যে গোলকটা আমার কাছে আছে পরিবাহী গোলক, তাহলে সেই সিচুয়েশনে এই ভেতরের পরিবাহী গোলকটার, এটা যদি 1 নম্বর গোলক হয়, সেই 1 নম্বর গোলকের সমস্ত আধান কিন্তু ওই গোলকটাতে চলে যাবে, ট্রান্সফার হবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন এরকম মাঝে মাঝে দেয় যে একটি পরিবাহী গোলকের সমস্ত আধানকে কি করে আমরা অন্য একটা পরিবাহী গোলকে ট্রান্সফার করতে পারি। তো এই হচ্ছে তার কায়দা। তাহলে তড়িৎ পর্দা এবং আধানের যে ট্রান্সফার করা একটা গোলক থেকে আর একটা গোলকে, সেটা আমরা এখান থেকে বুঝলাম কী করে
করা যেতে পারে। এখানে আর একটা টপিক আমরা একটু নিয়ে নিই, এই টপিকের সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া। আমার কাছে যদি তীক্ষ্ণ কোনো একটা পরিবাহী থাকে, ভালো করে বুঝবে এটা, তাহলে আমরা জানি তাকে যদি আধান দেয়া হয়, এই তীক্ষ্ণ প্রান্তে আধানের যে বন্টনটা সেটা ম্যাক্সিমাম হবে, তার মানে সবথেকে বেশি পরিমাণ আধান এই তীক্ষ্ণ প্রান্তে থাকবে। এখন এই যে তীক্ষ্ণাগ্র পরিবাহীটা, সেই তীক্ষ্ণ প্রান্তে থাকা যে সমস্ত বায়ুকণা, ধুলোকণা, যে সমস্তগুলো আছে আশেপাশের ইনসুলেটরের যে অণুগুলো আছে, সেইগুলোর সঙ্গেও তীব্রভাবে আবেশ সৃষ্টি করে। আবেশ সৃষ্টি করলে কি হবে, এই সমস্ত অণুগুলোর নিকটবর্তী প্রান্তে নেগেটিভ, দূরে পজিটিভ আধান তৈরি হয়। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এই আধানগুলো তৈরি হবে। এর ফলে কি হবে, এগুলো সব বায়ুকণা বা ধুলোকণাকে আমি বড় করে দেখিয়েছি। তাহলে সেই নেগেটিভ আধানগুলো এখন এই পজিটিভ আধানের সঙ্গে আকর্ষণ হবে, ফলে এরা তীক্ষ্ণাগ্র যে পরিবাহী তার দিকে ধেয়ে আসবে বা আকর্ষিত হবে। এগুলো সব আকর্ষিত হবে, তীক্ষ্ণাগ্র পরিবাহীর দ্বারা আকর্ষিত হবে। আকর্ষিত হলে কি হবে, এরা এর নেগেটিভ আধান আর এই পজিটিভ আধান যখন আসবে তীক্ষ্ণাগ্র পরিবাহীর কাছে, তখন এরা একে অপরকে প্রশমিত করবে। এর ফলে নেক্সট চিত্র আমরা যেটা পাবো বা নেক্সট যে সিচুয়েশনটা পাবো, সেখানে এই তীক্ষ্ণাগ্র পরিবাহীতে আধানের পরিমাণ আগের তুলনায় কিছুটা কমে যাবে এবং পাশে যে বায়ুকণা, ধুলোকণাগুলো রয়েছে, তারা এখন শুধুমাত্র তাদের পজিটিভ চার্জটুকুই বেঁচে থাকবে, কারণ নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জের দ্বারা প্রশমিত হয়ে গেছে। ফলে এখন তারা দূরের দিকে চলে যাবে বিকর্ষিত হয়ে। কারণ আমরা জানি পজিটিভ চার্জ একে অপরকে বিকর্ষিত করে, সমচার্জ একে অপরকে বিকর্ষণ করবে। এইটার ওপরই দাঁড়িয়ে আছে বজ্র নিবারকের কার্যনীতি। সেটা আমি এখানে একটু নিয়ে নিচ্ছি। কোনো একটা বাড়ির সর্বোচ্চ উচ্চতার ওপরে কয়েকটা সূচিমুখ যুক্ত একটা দীর্ঘ পরিবাহী বাড়ির ওপর থেকে এই ভূমিতে পোতা থাকে, ভূমিতে। অর্থাৎ এইটা যদি কোনো বড় বাড়ি হয়, একটা তীক্ষ্ণাগ্র পরিবাহীর কয়েকটা সূচিমুখ এবং তার সঙ্গে একটা অবিচ্ছিন্ন পরিবাহী, সাধারণত তামা দিয়েই তৈরি হয়, সেইটা বাড়ির ওপরের অংশ থেকেও কিছুটা ওপরে থাকে এবং অন্য প্রান্তটা ভূমিতে পোতা থাকে। এইটাকেই বলা হয় বজ্র নিবারক বা বজ্রবহ। বজ্র নিবারক কেন বলে তারও একটা কারণ আছে, আর বজ্রবহ কেন বলছে তারও একটা কারণ আছে। তো বুঝে নিয়ে কি করে কাজ করে। ধরে নিচ্ছি বাড়ির ওপরে একটা পজিটিভ আধানে আহিত মেঘ এসেছে। এবার মেঘগুলো কেন আহিত হয়, মেঘে মেঘে ঘর্ষণের ফলে ঘর্ষণজাত তড়িতের সৃষ্টি হতে পারে মেঘে। এছাড়াও মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, এই সমস্ত কারণে মেঘগুলো আহিত হয়। তো ধরে নিচ্ছে একটা মেঘের আধান, পজিটিভ আধানে আহিত একটা মেঘ বাড়ির ওপরে এসেছে। তাহলে এর ফলে কি হবে, এই মেঘটা সূচিমুখের সঙ্গে আবেশ সৃষ্টি করবে, তার নিকটবর্তী প্রান্তে নেগেটিভ আধান এবং দূরের প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট করে। তাই এই যে দূরের প্রান্ত, এটা তো তাহলে মানে মুক্ত আধান, তাহলে ওটা ভূমিতে চলে যাবে, এই নেগেটিভ আধানটা এখানে থাকবে। এর ফলে কি হবে, দেখো এখানে তো আমরা সূচিমুখকে লাগানো আছে, তাহলে সূচিমুখের ক্রিয়ায় আশেপাশের যে ধুলোকণা, বায়ুকণা, এইগুলো আলটিমেটলি অবশেষে এই যে এই সিচুয়েশানটা অবশেষে কি হচ্ছে, সেম চার্জ দ্বারা আবিষ্ট হয়ে থাকছে। দেখো এতে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে এতেও আলটিমেটলি তো পজিটিভ চার্জই থাকছে। প্রথমে নেগেটিভ পজিটিভ থাকছে, কিন্তু তারপরে তো আলটিমেটলি পজিটিভ চার্জই থাকছে। তার মানে এই সূচিমুখে এখন রয়েছে নেগেটিভ চার্জ, তার মানে আশেপাশের যে ধুলোকণা টনাগুলো থাকবে তাতে আলটিমেটলি কিন্তু দূরের প্রান্তে নেগেটিভ চার্জটা থাকবে এবং তারা তীব্রভাবে বিকর্ষিত হয়ে মেঘের দিকে ধেয়ে যায়। গিয়ে কি করে, মেঘে রয়েছে পজিটিভ আধান, তাহলে এই নেগেটিভ আধান ওই পজিটিভ আধানকে কিছুটা প্রশমিত করলো। এর ফলে কি হলো, মেঘের আধান কিছুটা এরপরে কমে যায়। তার থেকে কি হয়, মেঘের যে আধান ছিল অনেক বেশি পজিটিভ, সেটা কিছুটা কমে যাওয়ায় মেঘের থেকে সরাসরি যে বিদ্যুৎ প্রবাহ হবে বাড়ির ওপরে বা সূচিমুখে, সেই সম্ভাবনাটা কিছুটা কমে যায়। আর একবার জিনিসটাকে একটু বলছি,
এইটা হচ্ছে সূচিমুখের ক্রিয়া। সেটা যদি পজিটিভলি চার্জড হতো, আশেপাশের বায়ুকণা ধুলোকণাগুলো আবেশের জন্য নিকট প্রান্তে নেগেটিভ, দূরের প্রান্তে পজিটিভ চার্জ আবিষ্ট হতো। আলটিমেটলি বায়ুকণা ধুলোকণাগুলোতে পজিটিভ চার্জ থাকছে, কারণ এই নেগেটিভ চার্জ পজিটিভ আধান দ্বারা আকর্ষিত হয়ে এই আধানকে কিছুটা কমিয়ে দিচ্ছে। তার মানে আলটিমেটলি সূচিমুখের আধান কিছুটা কমছে, আর বায়ুকণা ধুলোকণাগুলো সূচিমুখের যে আধান সেই আধানে আবিষ্ট হলো। এবার আমরা বজ্র নিবারকে যদি চলে যাই, সেখানে বাড়ির উপরে যদি একটা পজিটিভ আধানে আহিত মেঘ আসে, সূচিমুখে নেগেটিভ এবং দূরের প্রান্তে পজিটিভ আধান আবিষ্ট করলো। আশেপাশের বায়ুকণা ধুলোকণাগুলো আলটিমেটলি সূচিমুখের নেগেটিভ আধান দ্বারা আবিষ্ট হলো এবং বিকশিত হয়ে মেঘের দিকে ধেয়ে গিয়ে মেঘের আধানকে কমিয়ে দেবে, ফলে সরাসরি যে বিদ্যুৎ প্রবাহের সম্ভাবনা সেটা কিন্তু কিছুটা কমে যায়। তো এখান থেকে আর একটা কথা আমরা বলতে পারি যে সূচিমুখের দেখো আধান ক্রমাগতই কিন্তু কমতে থাকবে, এরপরে এরা দূরে চলে যাবে এবং আবার নতুন করে নতুন যে বায়ুকণা ধুলোকণা তাতে আবেশ সৃষ্টি হবে, ফলে এই আধানটা কিন্তু ক্রমাগত কমবে। ফলে আমরা বজ্র নিবারকের কার্যনীতিটা বুঝলাম। আর সূচিমুখের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে সূচিমুখের ক্ষেত্রে আধান ক্রমাগত ক্ষয় পায়। ওকে, সূচিমুখের আধান ক্রমাগত কিন্তু ক্ষয় পায়, এটা বুঝলাম। এই জন্যে কোনো পরিবাহীতে যদি আধান ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমরা সেই পরিবাহীতে গোলক আকার নিই, গোলক টাইপের নিই, সূচিমুখ টাইপ নিলে হবে না। তো বজ্র নিবারকটা একটু বুঝলাম এখান থেকে যে বজ্র নিবারক কেন বজ্রপাতের সম্ভাবনাকে কমালো। এরপরেও যদি বজ্রপাত এর ওপরে হয় তাহলে সেই বিদ্যুৎটা সরাসরি এই নিরবচ্ছিন্ন যে পরিবাহী সেই পরিবাহী হয়ে ভূমিতে চলে যায়, ফলে বাড়িটা রক্ষা পায়। তো এই জন্য একে বলা হয় বজ্রবহ। তো বজ্র নিবারক কেন বলে? কারণ বজ্রপাতের সম্ভাবনাটা কমাচ্ছে। আর বজ্রবহ কেন বলে? কারণ বজ্র নিবারণের পরেও যদি সামহাও যদি বজ্রপাত ঘটে তাহলে কিন্তু সেটা অবিচ্ছিন্ন পরিবাহী হয়ে ভূমিতে চলে যায়, তাই এটা বজ্রবহ। তো এই চ্যাপ্টারের বিষয়বস্তু মোটামুটি এগুলোই ছিল, এই টপিকগুলোই আমাদের ছিল। খুব ইজি টাইপের কিছু প্রবলেম এখান থেকে আসতে পারে, সেইগুলো একটু আমাদের করতে হবে আলাদা করে, খুবই ইজি। তো ফার্স্ট প্রবলেম দেখো, দুটি আধানের প্রকৃতি এমন যে সর্বদা Q1 Q2 গ্রেটার দ্যান 0, মানে তাদের যে আধান, প্রথমটার আধান Q1, সেকেন্ডটার আধান Q2, এই দুটোর গুণফল গ্রেটার দ্যান 0, তাহলে এদের মধ্যেকার বলের প্রকৃতি কেমন? তার মানে এদের গুণফলটা অলওয়েজ পজিটিভ। তার মানে আমরা আধান দুটো হয় দুজনই পজিটিভ হবে, কারণ পজিটিভ পজিটিভ গুণ করলেই গ্রেটার দ্যান 0 হয়, অথবা দুজনই নেগেটিভ নেগেটিভ হবে, কিন্তু হবে না যে একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, তার মানে দুটোই যদি পজিটিভ হয় তাহলে তারা বিকর্ষণ করবে, দুটোই যদি নেগেটিভ হয় তাহলে তারা বিকর্ষণ করবে। তার মানে এদের মধ্যেকার বলের প্রকৃতি হবে বিকর্ষণধর্মী। ভালো কোশ্চেন, খুবই সিম্পল, কিন্তু মাথায় রাখতে হবে এগুলো। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি পরিবাহীর আধান কি 8.6 × 10⁻⁻19 কুলম হতে পারে? মানে এই আধানটা ওর হতে পারে কি, এই মানটা আধানের হতে পারে কি না সেটা আমাকে বলতে হবে। তো এটা কোয়ান্টাইজেশন থেকেই আসবে। দেখো আধানের যে কোয়ান্টাইজেশন যেটা আমরা পড়লাম, তাহলে এখানে কিউ এর মান কত? কিউ ইজ ইকুয়াল টু 8.6 × 10⁻⁻19 কুলম। তাহলে আমি যদি ধরি এর থেকে n খানা ইলেকট্রন বেরিয়ে গেছে তবেই তো পজিটিভলি চার্জড হয়েছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এন ই। তাহলে এন এর মান এখান থেকে আমি পাচ্ছি কিউ বাই ই। কিউ হচ্ছে 8.6 10⁻⁻19 আর ই এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19। তাহলে দেখো 1.6 দিয়ে 8.6 কি আমার ভাগ যায়? পূর্ণ সংখ্যা কি আমার দেয়? আনসার হচ্ছে না। 5 দিয়ে করলে 8 হয়, তো এটা একটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে ইটস নট ইকুয়াল টু পূর্ণ সংখ্যা। তার মানে n এখানে 1 2 3 এরকম মান দিচ্ছে না, অর্থাৎ 8.6 × 10⁻⁻19, তার মানে n ইজ নট ইকুয়াল টু 1 2 3 4 এরকম আসছে না, ভগ্নাংশ আসছে n এর মান। তাই 8.6 × 10⁻⁻19 কুলম আধান বাস্তবে হতে পারে না, কারণ আধানকে হতে হবে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক। তাই
তো নেক্সট প্রবলেম খেয়াল করো, বলছে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকদ্বয়ের আধানের মান সমান, এদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কী হবে? তার মানে সিগমার অনুপাত আমাদের বের করতে হবে। তো সিগমা 1 ইজ ইকাল টু কী হবে? Q1 বাই 4 পাই R1 স্কোয়ার, কিউ বাই এ গোলকের ক্ষেত্রফল 4 পাই R1 স্কোয়ার, আর হচ্ছে ওর ব্যাসার্ধ। আর সিগমা 2 কী হবে? Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি সিগমা 1 বাই সিগমা 2 করি, দেখো Q1 Q2 তো সেম, তাহলে তো কেটে যাবে, তাহলে থাকবে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। সিগমা ইজ প্রপোর্শনাল টু 1 বাই R হচ্ছে এখান থেকে, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, তাহলে R2 হবে এখানে এসেছে 8 সেন্টিমিটার স্কোয়ার। দেখো যেহেতু অনুপাত আছে আমার সেমি থেকে মিটার করবার আর কোনো দরকার নেই, তাহলে এটা হবে 8 স্কোয়ার বাই 4 স্কোয়ার, দ্যাট মিনস 64 বাই 16, তাহলে 4:1। দিস ইজ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেনে যাই, বলছে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টি জলবিন্দু মিলে একটি বড় জলবিন্দু তৈরি করে। ছোট ও বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কী হবে? তার মানে সিগমাটা আমাকে বের করতে হবে, দুজনে সিগমার অনুপাতটা। কিন্তু দেখো এখানে 64টা মিলে একটা বড় জলবিন্দু তৈরি করেছে, তাহলে সিগমা যদি আমাকে বের করতে হয়, তাহলে প্রথমে সিগমা 1 যদি বলি, অর্থাৎ ছোটোটার সিগমা, তাহলে তার আধান যদি আমরা স্মল কিউ ধরি, তাহলে স্মল কিউ বাই এ মানে 4 পাই স্মল আর স্কোয়ার। স্মল আর হচ্ছে ছোট জলবিন্দুগুলোর ব্যাসার্ধ। এবার আমরা জানি জলবিন্দুগুলো এক একটা গোলক হয়, তাই সেই গোলকের ব্যাসার্ধ আর হলে আমরা 4 পাই আর স্কোয়ার বললাম। ছোট জলবিন্দুর ব্যাসার্ধ স্মল আর, তার মানে ছোট জলবিন্দুর আমরা সিগমা স্মল বলি এটাকে। সিগমা এস সেটা হচ্ছে স্মল কিউ বাই 4 পাই স্মল আর স্কোয়ার। এখন বড় জলবিন্দু কি 64টা মিশেছে, তাহলে সিগমা লার্জ, সেটাকে যদি বলি সিগমা লার্জ, তাহলে সেটা হবে সিগমা লার্জ, তাহলে কিউ হয়ে যাবে ধরো বড় কিউ, ক্যাপিটাল কিউ, এবং তার ক্ষেত্রে আমি যে ব্যাসার্ধটা সেটাকে আমি বললাম ক্যাপিটাল আর। তাহলে এখন এই দুটোর অনুপাত বের করতে হবে আমার। তাহলে সিগমা এস বাই সিগমা কিউ যদি আমরা করি, সিগমা এস বাই সিগমা লার্জ যদি আমরা করি, তাহলে থাকছে দেখো কিউ বাই ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, সরি ক্যাপিটাল আর স্কোয়ার ওপরে যাবে বাই স্মল আর স্কোয়ার। এই তাহলে এখন আমাদের এদের মধ্যে রিলেশান জানতে হবে। দেখো সবার আগে যেটা করব, 64টা জলবিন্দু মিশেছে, তাহলে 64টা ছোট জলবিন্দুর আয়তন সমান সমান বড় জলবিন্দুর আয়তন। তাহলে এখান থেকে আমরা পাবো আর ইকুয়াল টু 64 টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, দ্যাট মিন্স 4 স্মল আর। তো এটা একবারেই তুমি মনে রাখতে পারো এইভাবে, আর ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এই রিলেশনটা তুমি মুখস্থ রাখবো। যখন n খানা ছোট জলবিন্দু বা গোলক মিশে একটা বড় গোলক তৈরি করবে, স্মল আর হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ, ক্যাপিটাল আর হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর সমান 4r পেলাম। আর কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে সম্পর্ক কি দেখো, 64টা জলবিন্দু প্রত্যেকটার তো চার্জ স্মল কিউ, তারা মিশে গেলে মোট যে চার্জ হবে সেটা ক্যাপিটাল কিউ, সেটা হবে 64 স্মল কিউ। তাহলে এইটা সম্পর্ক। তাহলে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ আমার যেটা দিচ্ছে 1/64, বা ক্যাপিটাল কিউ সমান 64 কিউ লিখে দিই, তাহলে কিউ দিস ইজ 64 কিউ ইন্টু ক্যাপিটাল আর মানে হচ্ছে আমরা পেলাম 4 স্মল আর, তাহলে 4 স্মল আর তার হোল স্কোয়ার, দিস ইজ আর স্কোয়ার। তাহলে আসছে 1/64 ইন্টু দিস ইজ 16, তাহলে 1:4 আসছে। তাহলে সিগমা এস বাই সিগমা এল আসছে 1:4। তো এই চ্যাপ্টার আমরা এখানেই শেষ করছি। নেক্সট চ্যাপ্টার আমরা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আলোচনা করব, ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড চ্যাপ্টার আমাদের।